দাহ্য পদার্থের কারণে প্রায় ২৭ ঘন্টা লাগলো বিমানবন্দরের আগুন নেভাতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল, শত কোটি টাকা ক্ষতির শঙ্কা। কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া প্রতীক মানবে না এনসিপি। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, জামাতের পিআর আন্দোলনকে প্রতারণা মনে করেন নাহিদ। বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য সালাউদ্দিনের। জুলাই সনদের আইনি ভিত্তি চেয়ে জামাত খেলাফতের নতুন কর্মসূচি। নোয়াখালীর নেওয়াজপুরে বিএনপি জামাত কর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ, অন্তত ৪০ জন আহত, সহিংসতার জন্য একে অন্যকে দোষারোপ। ধর্ম নিয়ে ব্যবসা করতেছে যারা আজকে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা কর্মীকে আহত করেছে বিএনপি এবং তাদের সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো ছিল, সেই সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে তারা চারদিক থেকে হামলা চালায়। এমপি ও শিক্ষকদের সচিবালয় অভিমুখে ভুখা মিছিল, শহীদ মিনারে ফিরে গিয়ে ফের অবস্থান, ক্লাসে ফেরার আহ্বান উপদেষ্টার। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে দুর্ধর্ষ ডাকাতি, মাত্র ৪ মিনিটের মিশনে নেপোলিয়ান যুগের রাজকীয় অলংকার নিয়ে পালিয়েছে ৩ মুখোশধারী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে ১০০ কোটি টাকা ডলারের বেশি ক্ষয়ক্ষতির অনুমান করছে বিজিএমইএ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমে এই কথা জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠনটির নেতারা। বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তার আরও দায়িত্বশীল হতে হবে সরকারকে। এদিকে কার্গো কমপ্লেক্সের আগুন নির্বাপনে বিলম্বের অভিযোগ আমলে নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, আগামী ৩ দিন সব নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ট্যাক্স মওকুফ করা হবে। দুপুর ১:২০টায় লাগা আগুন জ্বলছে রাত ৯টা পর্যন্ত। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীর প্রায় ৮ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। রোববার সকালেও বিমানবন্দরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া। তা ঘিরেই ছিল দিনভর ফায়ার সার্ভিস কর্মীদের ব্যস্ততা আর ছোটাছুটি। এদিন সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায়। অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। পরিকল্পিতভাবে দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক অচল করার একটি নীল নকশার অংশ এটা হইতে পারে। এমন আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি সৃষ্টি করছে। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএমইএর প্রতিনিধিরা। সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, ১৫ থেকে ১ মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, আগুন নির্বাপনে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার। ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। উপদেষ্টা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২১টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী ৩ দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী ৩ দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম
খরচ আমরা মওকুফ করে দিয়েছি। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চেষ্টা চলছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে প্রায় ২৭ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুন পুরোপুরি নেভানো হয়েছে। কার্গো কমপ্লেক্সে প্রত্যক্ষ বা পরোক্ষ ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আগুন নির্বাপন হলেও ঘটনাস্থলে 4টি ইউনিট থাকবে বলেও জানিয়েছেন তিনি। এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। যাই হোক, আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনো রিলিজ করছে। রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী মাইনুল মারুফ, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। মাইনুল, পুরান ঢাকার ঠিক কোথায় এই ঘটনাটি ঘটেছে এবং কখন ঘটনাটা ঘটলো সেটি সম্পর্কে একটু জানাবেন। একই সাথে জানতে চাই পুলিশের সাথে কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন, এছাড়া প্রত্যক্ষদর্শী কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা সেই বয়ান আপনার কাছ থেকে শুনতে চাই। যে আমরা এখানে আসার পরে এখানে যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি এবং এখানে কিন্তু ইতোমধ্যে যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এসেছেন, তারা ঘটনা তদন্ত করছেন। পিবিআই, সিআইডি, ডিবি সহ যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সাথে তদন্ত সংস্থার সাথে যুক্ত আছেন, তদন্তের সাথে যুক্ত, তারা সবাই এসেছেন এবং তাদের সবার সাথে কথা বলার পর আমরা এখানে যারা ছিল তাদের সাথে কথা বলার পর জানতে পেরেছি যে বিকেলে নাগাদ এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর কিন্তু ছাত্রদলের যে ছেলেটি মারা গেছে জুবায়ের, তিনি ছাত্রদলের একজন নেতা ছিলেন। তখন আমরা এখানে কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি তিনিও এসেছেন এবং তিনি কিন্তু এখন গণমাধ্যমের সাথে কথাও বলছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার। এই যে এখানে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে। আপনি জেনে থাকবেন এই জুবায়ের বিগত খুনি হাসিনার আমলে ছাত্রলীগ দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। ছাত্রলীগ তাকে হামলা করেছে, মেরেছে, আজকে সে নিজে হত্যাকাণ্ডের শিকার। তো বিগত সময়েও দেখেছি যে আমি যদি এখানে একটা যুক্ত করি, তাহলে কি আপনারা কি এমন কোনো আশঙ্কা করতেছে কিনা যে বিগত সময়ে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত তাদেরই কোনো মানে আক্রোশের শিকার হয়ে ফাইনালি তাকে হত্যা করা হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কিনা? এগুলো বের করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আমরা দেখেছি বিগত পারভেজ হত্যাকাণ্ড এবং সাম্য হত্যাকাণ্ড সহ আরও যে সারা দেশে কয়েকটি ঘটনায় তাদের উল্লেখযোগ্যভাবে নির্লিপ্ততা, এটা আমরা লক্ষ্য করেছি এবং তদন্তে যে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আরও বৃহৎ পরিসরে নিয়ে আসা, সেগুলো আমরা চূড়ান্ত পর্যায়ে গাফিলতি লক্ষ্য করেছি। আপনি আজকে অবাক হয়ে থাকবেন, আমরা যত সহনশীলতা পরিচয় দিয়েছি, আমাদের জুবায়ের 5 ঘন্টা ধরে এখন পর্যন্ত সিঁড়িতে লাভ করে আছে। এই 10 মিনিট হলো পিবিআই এসেছে, তারা এই মুহূর্তে করছে। 5 ঘন্টা লাভ করে আছে। তো একজন ছাত্রদল কর্মী হিসাবে নয়, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে এটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মেনে নেবে? তারা প্রতিবাদ করছে, আমরা কিন্তু নিবৃত্ত করছি। কিন্তু আপনি যাই বলেন না কেন, 5 আগস্ট তারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেজন্য ছাত্রদল ভূমিকা পালন করছে। কিন্তু 5 ঘন্টা সিঁড়িতে লাশ করে থাকবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিস্থিতি এতই খারাপ, এতই নাজুক যে মানে সেই কি আমরা আজ থেকে 20 বছর আগে যে ধরনের তদন্ত কিংবা আমাদের যে গাফলতি ছিল কিংবা মানে সরঞ্জাম সমস্যা বলেন বিভিন্ন কারণে তারা 5 ঘন্টা আজকে লেট করে এখানে এসেছে। তো দর্শক, আমরা সরাসরি ব্রিফিংয়ে ছিলাম, ছাত্রদল সভাপতি তিনি আসলে গণমাধ্যমে কথা বলছিলেন, আমরা সেই গণমাধ্যমের সেই ব্রিফিংটাতে ছিলাম। নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক। বিকেলে সদরের নেওয়াজপুরে ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে। সংঘাতের জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ।
এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। নোয়াখালী সদরের নিয়াজপুর ইউনিয়নে দুদিন ধরেই উত্তেজনা চলছিল বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে। রোববার বিকেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। কাশেমবাজার এলাকায় দফায় দফায় চলে মারামারি, আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকাতেও। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কাশেমবাজার জামে মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে শিবির। এর প্রতিবাদ জানালে হামলা চালায় সংগঠনটির নেতাকর্মীরা। এতে ৩০-৩৫ জন নেতাকর্মী আহতের অভিযোগ বিএনপি নেতাদের। ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। মসজিদের ভিতরে রাজনীতি করতে গেছে, সন্ত্রাসী করতে গেছে, মসজিদ নিয়ে ব্যবসা করতে চায়, ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় যারা, আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা কর্মীকে আহত করেছে। প্রশাসনকে বলবো অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। অন্যদিকে শিবির নেতাদের অভিযোগ, কাশেমবাজার জামে মসজিদে তাদের সংগঠনের আয়োজনে দারসুল কোরআন প্রতিযোগিতায় শনিবার স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রোববার ওই মসজিদে একই অনুষ্ঠানের আয়োজন করে শিবির। আসরের নামাজের পর সেখানে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ শিবির নেতাদের। এ ঘটনায় অন্তত ৪৫ নেতাকর্মী আহতের দাবি তাদের। দারসুল কোরআন শুরু করেন, আলোচনা শুরু করার 30 সেকেন্ডের মধ্যে পিছন দিক থেকে জিয়ার সৈনিক বলে সেখানে বিএনপির এবং তাদের সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো ছিল, সেই সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে তারা চারদিক থেকে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে একথা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসির আচরণ কার্যক্রমে মধ্যযুগীয় স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ দলটির। এই কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও জানানো হয় শঙ্কা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না। রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এরই মধ্যে প্রতীক নিয়ে ইসির সাথে চলছে টানাপোড়েন। কয়েক দফায় দেয়া হয় চিঠি, হয়েছে বৈঠকও। সুরাহা না হওয়ায় রোববার প্রতীক বাছাইয়ের শেষ দিন সকালে আবারও কমিশনে আসে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করেন ইসি সচিবের সাথে। বৈঠক শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের অভিযোগ, প্রতীক নির্ধারণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে কমিশন। বলেন, কোনোভাবেই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। দলটির নেতাদের দাবি, দুটি দল ও প্রতিষ্ঠান মিলে ইসিকে 4 ভাগ করে যার যা সুবিধা মতো নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন কার্যক্রম, প্রকল্প নিবন্ধনে দুর্নীতির আশ্রয় নিয়েছে ইসি। আছে স্বজনপ্রীতির অভিযোগও। অদৃশ্য শত্রুর হাত থেকে ইসিকে মুক্ত করার কথা বলেন তারা। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি, মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন। নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। তারা এই গণিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গণিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই গণিমতের মালগুলো ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি 1 ভাগ নিয়েছে, বিএনপি 1 ভাগ নিয়েছে, জামাত 1 ভাগ নিয়েছে। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। এর আগে সিলেট পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেয়া যাচ্ছে না। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না।
কমিশনার বলেন, এবার আর অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার সুযোগ নেই। বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশন সেটিকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জামাতে ইসলামীর পিআর পদ্ধতি দাবির আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই উল্লেখ করেছেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, সৃষ্টিকর্তা এবং জনগণ কখনো অসৎ, সুবিধাবাদী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে না। নাহিদ দাবি করেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইচ্ছাকৃতভাবে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন ডিজাইন করা হয়েছিল। নাহিদ ইসলাম বলেন, জামাত সংকীর্ণ দলীয় স্বার্থ হাসিলের জন্য পিআরকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না, এটি ছিল কারচুপি। জামাত কখনো সংস্কার চায়নি বলেও মত এনসিপি আহ্বায়কের। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আংশিক বক্তব্যের বিভিন্ন অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শতাধিক জুলাই যোদ্ধা পরিচয়দানকারী। এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। শনিবার জিয়া উদ্যানে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের নামে সেদিন কিছু উচ্ছৃঙ্খল লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সালাউদ্দিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সমালোচনা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। এমন প্রেক্ষাপটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে তুলে ধরেন নিজের অবস্থান। জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মানহানি না হয়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এর মধ্যে কোনো রকমের কোনো কলঙ্ক, দাগ স্থাপন হোক, সেটা আমরা কখনোই চাইতে পারি না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। মাত্র 36 দিনের 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান। আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে, এই নীতি, এই পলিসি থাকলে কখনোই গণতন্ত্র ফলপ্রসূ হবে না। সেই স্পিরিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান রিজভী আহমেদ। নানা জায়গায়, নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ ও গণভোট, পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নের চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। খেলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের 23 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহর এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণ আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে, শুধু তার ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। এ সময় তিনি সহিংসতা ও জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানিয়েছেন।
জুলাই সনদে সই করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। সংসদ ভবনের এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদে সই করে তারা। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও জড়িত থাকবে দলটি। দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব সবার। ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া ৩০টি রাজনৈতিক দলের মধ্যে শুক্রবার জুলাই সনদ সই করে ২৪টি রাজনৈতিক দল ও জোট। কয়েকটি ইস্যুতে আপত্তি থাকায় বাকিরা বিরত থাকে। প্রথমে জুলাই সনদে উল্লেখ ছিল সংবিধানের অনুচ্ছেদ ১৫০-এর ২ বিলুপ্ত করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। বিলুপ্তি এবং সপ্তমটি নিয়ে আপত্তি ছিল গণফোরামের। তখনই বিষয়টি পর্যালোচনায় নেয় কমিশন। পরে সংশোধন করে লেখা হয়, সংবিধানের অনুচ্ছেদ ১৫০-এর ২ সংবিধান করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জুলাই সনদ সই করে সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে ৪ মূলনীতি থাকলে পূর্ণতা পেত। ৪ মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই ৪টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। বাংলাদেশে আজকে সমস্ত দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব। গত ৫৪ বছরে যেটা আমরা পারি নাই সেটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে। এই দলিল ঐক্যমত্য কমিশনের নয়, এটি সবার রাজনৈতিক অঙ্গীকার, বলেন আলী রিয়াজ। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। স্বাক্ষর যারা এখন পর্যন্ত করেননি বা করার জন্য অপেক্ষা করছেন তারা এর মধ্যে আছেন। এই দলিলের মধ্যে তাদের মত পথ প্রতিফলিত হয়েছে। এই দলিলের তারা অংশীদার। জুলাই সনদ সই করায় কমিশন এবং গণফোরামকে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। অনুমোদন দিল এবং এই অনুমোদন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষকদের ৫% এবং সর্বনিম্ন ২,০০০ টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা বলছেন, সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব তাই করেছে, কিন্তু অসন্তুষ্ট শিক্ষকরা ৩ দফা দাবিতে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল বের করেন। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, সোমবার শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয়করণ আন্দোলন ঐক্যজোট। শিক্ষকদের স্লোগানে যেন কাঁপছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। অধিকার আদায়ে গত ৮ দিন ধরে এখানেই খোলা আকাশের নিচে আছেন জাতি গড়ার কারিগরেরা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫% চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে গত ১২ অক্টোবর থেকেই শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান। এই অবস্থায় রোববার বাড়ি ভাড়া ৫% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন জারি করলে তা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। একদম ৭ সমুদ্র পাড়ি দিয়ে আমরা ঢাকা রাজপথে এসেছি ৫%-এর জন্য নয়। আমরা টিচার, আমরা জয়েন করার পর আমাদের বেতন হচ্ছে ১২,৫০০ টাকা। এই বাজারে ১২,৫০০ টাকা বেতনে কেউ চলতে পারে? এবং আমাদের যে চিকিৎসা ভাতা ১৫০০, এ ব্যাপারে কোনো উল্লেখ নাই। জাস্ট এটা একটা সঠিক ন্যায্য অধিকারের আন্দোলনকে দাবায় দেওয়ার জন্য কাজটা করেছে। এই প্রজ্ঞাপন আমরা কখনোই মেনে নেব না, আমরা এটা প্রত্যাখ্যান করেছি এবং আমরা ২০% না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না। এদিকে শিক্ষকরা যখন এই প্রজ্ঞাপনে মর্মাহত, তখন এতেই সন্তুষ্ট হয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। অনেক জায়গাতেই চলছে, যে সমস্ত জায়গায় ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সাথে শিক্ষক সমাজ আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করেন।
বিকেল ৩টার দিকে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল নিয়ে বের হন শিক্ষকরা। তবে মাজার গেটের সামনে এসে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। ১ ঘন্টা সেখানে অবস্থানের পর শহীদ মিনারে ফিরে আসে মিছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারের বেদি ছাড়বেন না শিক্ষকরা, সেই হুঁশিয়ারি তাদের। সেখান থেকে ঘোষণা করেন পরবর্তী কর্মসূচির। আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সহপাঠীকে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তাদের। এসব দাবিতে বিক্ষোভ মিছিল এবং মিরপুর 10 গোল চত্বর অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় গ্রেফতার অন্যতম আসামি মিঠু বিশ্বাসের 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নেমে আসে সড়কে। রোববার সকাল 11টায় মিরপুর 12 সড়কে অবস্থান নেন তারা। দাবি জানান সহপাঠীকে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বলেন ক্যাম্পাসের ভেতরে বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না। সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। সেক্ষেত্রে আগে আমাদের ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থীর মিছিলে ছিল ন্যায় বিচারের স্লোগান। উই নিড জাস্টিস। ঠিক আছে, সো আমি সরকারকে বলবো, আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনারা এর এগেইনস্টে ইফেক্টিভ মেজার গ্রহণ করুন। সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যায় বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে যে যা হচ্ছে ওগুলোর এগেইনস্টে তো কোনো কিছু নাও হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিল যায় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। সেখানে তাদের অবস্থানের কারণে রাস্তার এক পাশে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক আসামিকে ধরেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকনি পাড়া থেকে মামলার এই 3 নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গত 14 অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায়নি। দেশের ছাত্র জনতার তোপের মুখে স্বৈরাচারের পতন ঘটেছে, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সন্ধ্যায় রংপুর মহানগরীর হোটেল তিলোত্তমায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব বলেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না করে ও গণহত্যার বিচার না করে অন্তর্বর্তী সরকার দায়সারা নির্বাচন দিতে চাইলে জুলাই যোদ্ধারা তা রুখে দাঁড়াবে। এ কাজে কোনো রাজনৈতিক দল লাগবে না। শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় না। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাইয়ের যোদ্ধাদের মুখোমুখি হতে হবে। নিজেদের মতামত প্রতিফলিত না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। এ নিয়ে সরকারের সঙ্গে দলটির দূরত্ব নেই বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা ফলপ্রসূ হলে 31 অক্টোবরের মধ্যে এনসিপি সনদে সই করতে পারে। সরকারের সাথে আলোচনা করে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এমন অভিযোগ ভিত্তিহীন বলেও জানিয়েছেন উপদেষ্টা। রিজওয়ানা জানান, কমিশনের সুপারিশে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে অন্তর্বর্তী সরকার। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এর সাথে নির্বাচন পেছনের কোনো যোগসূত্র নেই। এ সময় রিজওয়ানা হাসান জানান, 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা। মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে। এনসিপি তো একটা রাজনৈতিক দল, তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে। তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে।
মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই। যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান তারাই বলবেন, এবং এনসিপি সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়েই এই দলিলে আসুক। আজ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন 4 ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন সিএনএফ এজেন্টরা। ট্যারিফ বৃদ্ধির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমে। ট্যারিফ সমস্যার সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেবে বলছে বন্দর কর্তৃপক্ষ। গত 15 অক্টোবর থেকে বন্দরের 52টি খাতে 41% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করা হয়। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য পরিবহনে ধর্মঘট প্রত্যাহার করেছেন প্রাইম মুভার চালক শ্রমিকরা। অচল অবস্থা নিরসনে দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ বর্ধিত প্রবেশ ফি আদায় স্থগিত করার কর্মসূচি প্রত্যাহার করেন তারা। জুলাই সনদের কারণে ব্যস্ত থাকার কারণে প্রধান উপদেষ্টা মহোদয় সময় দিতে পারেন নাই। এখন এই বিষয়টা প্রধান উপদেষ্টা মহোদয় দপ্তর থেকে হয়তো বিষয়টা দেখা হচ্ছে। আর এটা যেহেতু সরকারি সিদ্ধান্তে আমরা ট্যারিফটা আসলে চালু করেছি, এটা তো হুট করে আমরা নিজেদের সিদ্ধান্তে এটা কোনো রকম বন্ধ বা স্থগিত করতে পারি না। যুদ্ধবিরতির মাঝেই গাজায় ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কমান্ডার সহ কাশেম ব্রিগেডের 6 সদস্য। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মধ্য গাজার আল জাওয়াইদা শহরে হামলায় মারা গেছে হামাসের সশস্ত্র শাখার সদস্যরা। নিহতদের মধ্যে রয়েছেন ইয়াহিয়া আল মাবহু, যিনি ছিলেন জাবালিয়া ব্যাটালিয়নের এলিট ইউনিটের কমান্ডার। শহরের সমুদ্র তীরবর্তী এলাকার একটি ছোট সি বিচ ক্যাফে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। অন্যদিকে দক্ষিণ গাজায় নতুন করে সিরিজ আক্রমণ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। চালানো হচ্ছে একের পর এক বিমান হামলা। এক বিবৃতিতে কথা স্বীকার করেছে আইডিএফ। দুর্ধর্ষ ডাকাতির শিকার হল ফ্রান্সের প্রখ্যাত লুভর মিউজিয়াম। রবিবার জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে লুট করা হয় 9টি অলংকার। সম্রাট নেপোলিয়ন এবং তার বংশধরদের সময়কালে ছিল অলংকারগুলো। এর পাশাপাশি চুরি গেছে ফরাসি সম্রাজ্ঞী ইউজিনের মাথার মুকুটও। মাত্র 4 মিনিটে অমূল্য সব নিদর্শন চুরি করে স্কুটারে করে পালায় দুষ্কৃতিকারীরা। লুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি সারা বিশ্বের ইতিহাস আর ঐতিহ্যপ্রেমীদের তীর্থস্থান। অন্যান্য দিনের মতোই সকালের কাজ করছিলেন গ্যালারির কর্মীরা। হঠাৎই দেখেন গ্যালারির ভেতরের বেশ কয়েকটি ডিসপ্লের কাচ ভাঙা। মুহূর্তেই ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে জানান সতর্কতা। সিলগালা করে দেওয়া হয় পুরো লুভর মিউজিয়াম। তল্লাশি চালাতেই নিরাপত্তা কর্মীরা দেখতে পান মিউজিয়ামের একপাশে রাখা আছে একটি ক্রেন। ধারণা করা হচ্ছে সেটার মই বেয়ে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। এরপর লুটে নেয় নেপোলিয়ানের সময়কার বিভিন্ন নিদর্শন, যার মধ্যে রয়েছে সম্রাট নেপোলিয়ান এবং তার ভাতিজা তৃতীয় নেপোলিয়ানের সময়ের 9টি অলংকার। এছাড়াও ফরাসি সম্রাজ্ঞী ইউজিনের মাথার মুকুট। ডাকাতেরা একটি স্কুটারে করে পালিয়ে যায়। পুরো ঘটনাটি ঘটে মাত্র 4 মিনিটে। ডাকাতির খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে এখানে পৌঁছায়। সত্যি বলতে মাত্র 4 মিনিটের মধ্যে পুরো অভিযান শেষ করেছিল তারা। পেশাদার ডাকাত না হলে এটি সম্ভব নয়। আজকাল আর্ট অবজেক্টকে কেন্দ্র করে সংগঠিত অপরাধ বেড়ে গিয়েছে। এ ঘটনার পর বন্ধ রাখা হয় পুরো মিউজিয়াম। সতর্কতা জারি করা হয় পুরো এলাকায়। চলে তল্লাশি। এরই মধ্যে একটি গহনা উদ্ধার করা হয়েছে। লুভর মিউজিয়ামে রাখা আছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। স্থান পেয়েছে 33,000-এরও বেশি বিশ্ববিখ্যাত চিত্রকর্ম, ভাস্কর্য আর স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। এসব দেখতে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় এই জাদুঘরে। এর আগেও চুরি ডাকাতির চেষ্টা হয়েছে বিশ্ববিখ্যাত এই জাদুঘরে। 1911 সালে চুরি গিয়েছিল বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। 2 বছর পর ফ্লোরেন্স থেকে সেটিকে উদ্ধার করা হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।